বাংলাদেশের ১ ইঞ্চি মাটির দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে, বললেন জিলানী। এদিকে দুর্নীতি ও লুটপাটের চিত্র স্পষ্ট। সরকার পতনের পর ১,৬৫৭ কোটিপতি হওয়া। সবশেষে দেখবেন রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণদাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ। শুরু করছি এবার বিস্তারিত। বাংলাদেশের ১ ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে, বললেন জিলানী। বাংলাদেশের ১ ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে বলে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বুধবার ভৈরব মোড়ে এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। এ সময় ভৈরবে এই পথসভা অনুষ্ঠিত হয়। জিলানী বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লং মার্চ করছি। ভারতের নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, কিন্তু বাংলাদেশের মানুষের গণ আন্দোলনে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনা ও তার সকল দোসরদের আশ্রয় দিয়েছে। আপনাদের জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না। এদেশের ১ ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ টেনে উপড়ে ফেলা হবে। ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জিলানী বলেন, ভারতে বাংলাদেশের বন্ধু না। বিশেষ করে যেখানে শেখ হাসিনা থাকে, বাংলাদেশের শত্রু থাকে, সে ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র। আমরা বলেছি ভারত বন্ধু রাষ্ট্র, কিন্তু সেখানে আমাদের হাইকমিশনে হামলা হয়েছে, পতাকা পুড়িয়েছে, সীমান্তে আমাদের দেশের নাগরিকদের গুলি করে মারছে, ফিলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কোন ধরনের বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে বলুন? ভারত একটি আধিপত্যবাদী রাষ্ট্র। ভারতের আশীর্বাদে এদেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল। এখন হাসিনাকে আশ্রয় দিয়েছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্নীতি ও লুটপাটের চিত্র স্পষ্ট। সরকার পতনের পর ১,৬৫৭ কোটিপতি হওয়া। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট গদি ফেলে দেশ ছাড়েন স্বৈরাচার হাসিনা। এরপরই টানা ১৬ বছরের ব্যাংক খাতে আওয়ামী সরকারের দুর্নীতি আর লুটপাটের চিত্র স্পষ্ট হতে থাকে। দলটির ক্ষমতায় থাকাকালে তরতর করে বাড়তে থাকা কোটিপতি এখন পলকেই পড়তির দিকে। বাংলাদেশ ব্যাংক বলছে, আগের সরকারের পতনের পরই এক ধাক্কায় কোটিপতির হিসাব কমেছে ১,৬৫৭টি। এসব হিসেবে কমপক্ষে কোটি টাকা জমা ছিল। এই হিসাবগুলো গত ৩ মাসে হাওয়া হয়ে গেছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন এবং মধ্যবিত্ত পিষ্ট। সাধারণ মানুষ এখন সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। ফলে ব্যাংকে টাকা জমানোর চেয়ে অনেকে আগের জমানো অর্থ ভেঙে খাচ্ছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার আসার পর সাবেক এমপি, মন্ত্রী, নেতাসহ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের হিসাব নেওয়া শুরু করেছে। অনেকের ব্যাংক হিসাব তলব এবং জব্দ করা হয়েছে। ফলে বড় অঙ্কের আমানতকারীর ভয়ে টাকা সরিয়ে ফেলছেন। এসব কারণে বিত্তশালী ও বড় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৬,২,২৫,২৫৫টি। এসব হিসেবে জমা ছিল ১৮,২৫,০৩৩ কোটি টাকা। জুন প্রান্তিকে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা ছিল ১৫,৮৪,৭৭,৫২৩টি। এসব হিসেবে জমা ছিল ১৮,৩৮,০৮৩ কোটি টাকা। সেই হিসেবে ৩ মাসে আমানতকারীর সংখ্যা বাড়লেও টাকার অঙ্কে আমানতের পরিমাণ কমেছে। একই সঙ্গে আলোচিত সময় সেপ্টেম্বর প্রান্তিকে ১ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,১২৭টি। কোটি টাকারও এসব হিসেবে জমা আছে ৭,৪৬,০৪৭ কোটি টাকা। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ৪১% কোটি টাকার হিসাবধারীদের। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণদাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ বুধবার অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেছেন, চিন্ময়ের পক্ষে আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে। গত ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণদাস সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন ফিরোজ খান নামের এক বিএনপি নেতা। পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালত সূত্র জানায়, চিন্ময় কৃষ্ণদাসের জামিন শুনানি আগামী বছরের ২ জানুয়ারি ধার্য রয়েছে। তবে আজ এ মামলায় অন্য ২ আসামির জামিন শুনানির কথা ছিল। তবে আইনজীবী না আসায় এই শুনানি হয়নি। এ অবস্থায় চিন্ময়ের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন রবীন্দ্র ঘোষ নামের আরেক আইনজীবী। আগাম শুনানির আবেদনে বলা হয়, মিথ্যা ও বানোয়াট মামলায় চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি
একজন সন্ন্যাসী, এছাড়াও ডায়াবেটিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত। আবেদনে আরও বলা হয়, নিরাপত্তার কারণে ৩ ডিসেম্বর চিন্ময়ের আইনজীবী শুভাশিস শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী কৌশলী পিপি মফিজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয় চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন করা আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনো ওকালতনামা দেননি তার পক্ষে মামলা লড়ার। এছাড়া চিন্ময়ের আইনজীবী শুভাশিস শর্মাও হাজির ছিলেন না। শুভাশিস মামলা লড়ার জন্য ধীরেন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি। পরে আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন নাকচ করে দেন। মফিজুল হক আরও বলেন, আজ যে দুজনের জামিনের শুনানি ছিল তাদের আইনজীবীও আসেনি। আদালত ২ জানুয়ারি তাদের শুনানির দিন ধার্য করেছেন। আদালত সূত্র জানায়, শুনানিতে প্রায় ২৫০ আইনজীবী অংশ নেন। আবেদনের নামঞ্জুর করে আদেশ দেওয়া হলে আইনজীবীরা উত্তেজিত হয়ে যান। ওই সময় তারা আদালতকে বলেন, ওকালতনামা ছাড়া শুনানি করা আইনের বিধান নেই। তখন আদালত বলেন, জামিন আবেদন শুনানির অনুমতি দেওয়া হয়নি, তা নামঞ্জুর করা হয়েছে। এক পর্যায়ে বিচারক বিব্রত হয়ে ইজলাস থেকে নেমে খাসকামরায় চলে যান। পরে দুপুরে বিচারক আবার ইজলাসে ওঠেন। জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে চিন্ময়ের আইনজীবী ৩ ডিসেম্বর শুনানিতে অংশ নিতে পারেননি। এজন্য আজ আগাম জামিন শুনানির আবেদন করা হয়, কিন্তু আইনজীবীদের বাধার মুখে আদালত তা নাকচ করে দেন। রবীন্দ্র ঘোষ দাবি করেন, মক্কেলের ওকালতনামা ছাড়া একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তিনি মামলা লড়তে পারেন। তাকে লড়তে মৌখিক সম্মতি দিয়েছেন। তবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মক্কেলের ওকালতনামা কিংবা যে আইনজীবীকে মক্কেলের ওকালতনামা দিয়েছেন সেই আইনজীবী উপস্থিত থেকে অন্য যে কোনো আইনজীবীকে শুনানিতে আনতে পারেন। এক প্রশ্নের উত্তরে জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, এখন পর্যন্ত চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিতে আসা কোনো আইনজীবীকে হুমকি দেওয়া হয়েছে কিংবা বাধা দেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়। ৬টি মামলায় গ্রেফতার হন ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িতর অভিযোগে ১০ জন গ্রেপ্তার হয়েছেন। ২ ডিসেম্বর পুলিশের উপর হামলা ও কাজে বাধা প্রদানের মামলায় গ্রেপ্তার ২ আসামির জন্য ওকালতনামা দিলে আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারি কৌশলী নিজামুদ্দিন। ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে তৎসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুল ইসলামকে কোপান ওম দাস, চন্দন ও রবন, আর তাকে পেটাতে থাকেন অন্যরা। সেখানে আহত ২৫ থেকে ৩০ জন ছিলেন। তাদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।